এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠ কতবে শোষণে না ফিরলে যারা, আমরা তোমাদের ভুলবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং বিজয়ের শুভেচ্ছা। দর্শক, আমরা মূলত মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে যে আমাদের দেশের 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যেটা আমাদের বাঙালি জাতির জীবনে অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায় যারা অংশগ্রহণ করেছিলেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে সেই পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি জানাই আমরা বিনম্র শ্রদ্ধা। আর যারা রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশের জন্য এক লাল এবং সবুজে পতাকা কেড়ে এনেছিলেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই স্টুডিও থেকে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর সেনানী, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মহিউদ্দিন। আমরা আপনার কাছে জানতে চাইব যে আসলে এই যে মুক্তিযুদ্ধে আপনারা যে গেলেন, আমি যতটুকু জানি যে আপনার বয়স তখন 15 বছর ছিল। এই যে যুবক বয়সে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কেন, কিসের টানে? আমি ধন্যবাদ জানাই NANTV-কে, ধন্যবাদ জানাই এই NATV-র সমস্ত কলাকৌশলী থেকে আরম্ভ করে যারা এখানে কর্মতৎপরতায় জড়িত আছেন তাদেরকে, এবং সাথে এই বিজয়ের মাসে ধন্যবাদ জানাই আমার দেশবাসীকে এবং আমার সহযোদ্ধা যারা ছিল এবং বাংলার আনাচে কানাচে যেই সমস্ত এলাকাতে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এবং সেই সমস্ত যোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি সকল মুক্তিযোদ্ধাকে আমার বিনম্র সালাম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠানের আপনার বক্তব্যের উপরে কিছু বলার জন্য। প্রথমত আপনি যে কথাটা বলেছেন যে আমাকে, যে আমার 15 বছর বয়সে আমি কেন মুক্তিযুদ্ধে গেলাম এবং কেন আমি উৎসাহিত হলাম। 1971 সনের স্বাধীনতা যুদ্ধের 25শে মার্চ যখন এই দেশ পশ্চিম পাকিস্তানি সেনাদের দখলে চলে গেল, সেই দখলের উপরে নির্ভর করে আমরা হতাশায় ভুগছিলাম যে আমরা কিভাবে দেশকে স্বাধীন করতে পারি। তখন আস্তে আস্তে দেখলাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সেনাবাহিনী থেকে, বিভিন্ন বিডিআর থেকে, পুলিশ থেকে তারা বিদ্রোহ করছে। বিদ্রোহের পরে দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গার মধ্যে শত্রুদের উপরে হামলা করতেছে, শত্রুদের থেকে কিছু কিছু জায়গা শত্রুদেরকে ছিনিয়ে নিতেছে। ঠিক ওই অবস্থাতে আমাদেরও চেতনা আসলো যে আমরাও তো দেশের জন্য কিছু করতে পারি, আমাদের দেশের জন্য কিছু করা দরকার। তখন ছিল কিছু সময় পারে গেছে, আগস্ট মাসের হয়তো অল্প কয়েক তারিখ, আমি আমার এক মামা, উনি ভারত থেকে আবার চলে আসছিল। তখন আমাদেরকে রাস্তার মধ্যে তার সাথে দেখা, তখন আমাকে বলল যে তুমি কি মুক্তিযুদ্ধে যাবে? তখন আমি কি কারণে জানি লুঙ্গি আর হয়তো একটা শার্ট পরা ছিলাম, আমার সাথে ছিল 3 টাকা। তখন আমি বললাম যে হ্যাঁ আমি মুক্তিযুদ্ধে যাব। তখন সে আরও 5 জন ছেলেকে, তার এলাকার এই কাশীপুরের 5 জন ছেলেকে সে নির্ধারণ করছে মুক্তিযুদ্ধে নেওয়ার জন্য। তা আমি একজন, 6 জন। আমরা এদিকে কুমিল্লার বিভিন্ন অঞ্চল পার হয়ে, আমি শর্টকাটে বলছি, পার হয়ে চারগাছ বাজার দিয়ে ভারতের আগরতলাতে চলে গেলাম। আগরতলাতে গিয়ে একদিন রাত্রে আমরা সুব্রত হোটেল ছিল একটা, সুব্রত হোটেলে অবস্থান করলাম।
সুব্রত হোটেলে অবস্থান করার পর সেখানে গিয়ে দেখলাম ওর এর পরের দিন আলী আহমদ চুনকা সাহেবের সাথে দেখা হলো। উনি আমাদেরকে বলল যে তোমরা ট্রানজিট ক্যাম্পে চলে যাও। তা আমরা ট্রানজিট ক্যাম্পে আসলাম। ট্রানজিট ক্যাম্পে বঙ্গবন্ধু ট্রানজিট ক্যাম্প, বঙ্গবন্ধু ট্রানজিট ক্যাম্পে আমরা 15 দিন থাকার পর ওখান থেকে নারায়ণগঞ্জের বিশিষ্ট আওয়ামী লীগের নেতা তখন খাজা মহিউদ্দিন সাহেব আমাদেরকে বলল যে তোমাদের ট্রেনিং সেন্টারে যেতে হবে। আমরা সবাই আমাদের তবলি তবলা যা ছিল এটি ঘুটাই নিয়ে আমরা ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রাক আসলো সামরিক বাহিনীর, ভারতীয় সামরিক বাহিনীর। আমরা সেই ট্রাকে করে ভারতের এখন যেই বিদ্যুৎ উৎপাদন হয় এখান থেকে কিছু বিদ্যুৎ বোধে বাংলাদেশও পায়, 400 কিলো ইউনিট না জানি কত, পালাটানা। সেই পালাটানাতে একটা ট্রেনিং ক্যাম্প ছিল। সেই ট্রেনিং ক্যাম্পেরই ছিল ক্যাপ্টেন সুবেদ আলী ভুইয়া। ওখানে আমাদেরকে নেওয়া হলো, আমাদেরকে ফল ইন লাইন করে তাদের মেডিকেল টেস্ট করলো। ওখানে বাঙালি একজন মেজর ছিল ভারতীয় সেনাবাহিনীর কলকাতার, সে আমাদেরকে মেডিকেল টেস্ট করার পরে আমাদেরকে ক্যাম্পে ঢুকতে দিল। ক্যাম্পে আমরা অবস্থান করছিলাম। এরপরে আমাদের 2 দিন অবস্থান করার পরে আমরা আমাদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ার জন্য ওই পালাটানাতেই শালবনের ভিতরে ভারতের 48 মাউন্টেন ডিভিশন, যেটা পাঞ্জাব রেজিমেন্টের, ওইখানে আমাদেরকে নিয়ে গেল। আমরা প্রতিদিনই সকালবেলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যার যার ওখানে ট্রেনিং আরম্ভ করলাম। ভারতের যে আমাদের সুবেদার ছিল, যে আমাদেরকে ট্রেনিংটা দেওয়া আরম্ভ করলো, সে ছিল তার নাম ছিল ভগবান সিং এবং জগমান সিং। তো তার আন্ডারে আমরা বিভিন্ন রাইফেল, SLR, ব্রিটিশ LMG, ইন্ডিয়ান LMG, তারপরে ইন্ডিয়ান ব্রিটিশ SMG, ইন্ডিয়ান SMG, চাইনিজ এনার্গা, তারপরে অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, তারপরে এক্সপ্লোসিভ, যেগুলি দিয়ে বিভিন্ন দেয়াল ব্রিজ উড়ানো যায়, এগুলোর উপরে প্রায় 1.5-2 মাসের মতো ট্রেনিং গ্রহণ করলাম, 1.5 মাসের মতো। আচ্ছা, এই ট্রেনিংটার মধ্যে আপনার কি কি হতো? এই ট্রেনিংগুলি আসলে কিসের উপর ভিত্তি করে হতো? ট্রেনিংগুলি হতো আমাদেরকে তারা সশস্ত্র ট্রেনিং দিত, সাথে সাথে আমাদেরকে একটা কথা বলতো যে তোমরা তোমাদের দেশকে উদ্ধার করবা। পাকিস্তানি যেই দুশ্মনরা তোমাদেরকে বিতাড়িত করছে, তোমাদের মানুষরা যারা বিতাড়িত হয়ে এই দেশে আসছে, যারা শরণার্থী হয়ে আসছে, তাদেরকে তোমরা তোমার দেশে নিবা। এই জন্য তোমাদের ব্রত একটাই থাকবে, তোমরা জীবন দিয়ে যুদ্ধে আসছো জীবন দেওয়ার জন্য, এখান থেকে পলায়ে যাওয়ার জন্য না। তোমরা জীবনের বিনিময়ে দেশকে উদ্ধার করবা, দেশকে মুক্ত করবা, দেশকে স্বাধীন করবা এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। এইটাই হচ্ছে তোমাদের মূলত আপনাদের ওই সাইকোলজির উপর ভিত্তি করে এই ট্রেনিংটা হতো। হ্যাঁ, এবং যখন আমরা ট্রেনিং এর ভিতরে ঢুকতাম তখন আমাদের একটাই ছিল, আমাদেরকে বলতো প্রথম অবস্থায় ওনারা বলতো যে বন্দে মাতারাম বলো, কিন্তু আমরা বলতাম যে নো, আমরা বন্দে মাতারাম বলবো না, আমরা বলবো জয় বাংলা। এটি ছিল আমাদেরই, তখন আমরা জয় বাংলা বলেই ভিতরে ট্রেনিং সেন্টারের ভিতরে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক যে ভাষণ, 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের মধ্যে এমন কি ছিল যে এই দেশের আপমর জনগোষ্ঠী সবকিছু নিয়ে, যার কাছে যা ছিল তাই নিয়ে এই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল? সে কি ছিল এরকম? দেখেন, 7ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধু যেই কথাটা বলছে যে তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই যে তার বচন ভঙ্গি, তার যে বলার ভঙ্গি, এতে প্রতিটা মানুষের ভিতরে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। এই উদ্দীপনার কারণেই দেখা গেছে বিভিন্নভাবে মানুষ ওটাকে পুঁজি করেই এই স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। তো একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমাদের দেশে তখন আমরা 7.5 কোটি বাঙালি ছিলাম। দেখেন, স্বাধীনতা যুদ্ধে গেলাম 7.5 কোটি মানুষের মধ্যে যদি অর্ধেক আমরা বা
40 আর 60% যদি ধরি, 60% যদি আমরা পুরুষ ধরি আর 40% যদি মহিলা ধরি, সেই হিসাবে ক্লেম কোটি পর্যায়ে যায় যে সশস্ত্র যুদ্ধ করার জন্য। কিন্তু 7 কোটি বাঙালি ক্লেম, হ্যাঁ তাদের ভিতরে উদ্দীপনা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে ক্লেম 7 কোটি বাঙালি যায় নাই। গেছে যাদের ভিতরে সবচেয়ে বেশি উদ্দীপনা ছিল, যাদের ভিতরে ভালোবাসা ছিল, ভালো দেশের জন্য ভালোবাসা ছিল, যাদের ভিতরে একটাই ছিল যে আমার দেশ শত্রু কবলিত, দেশকে মুক্ত করতে হবে, এই পাকিস্তানিদেরকে আমাদের মারতে হবে এবং তাদেরকে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আরেকটা বিষয় আর আরেকটা জিনিস, যে জিনিসটা যে দেখেন, এই যে আপনারা অনেকেই এখন আপনারা হয়তো খোঁজ করলে পাবেন, আমাদের মুক্তিযোদ্ধা দেখা গেছে 2 লাখের উপরে। আসলে দেখা গেছে যে 1971 সনের স্বাধীনতা যুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা থেকে আরম্ভ করে মিলাইয়া 83,000 সাম কত জন হয়েছে গিয়া সাধারণ মুক্তিযোদ্ধা। আর পুলিশ, বিডিআর, আনসার, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, বিভিন্ন বাহিনীর এবং রিটায়ার্ড পার্সন যারা আর্মি বা বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য ছিল, তারা মিলে 1,33,000 বা 34,000 মুক্তিযোদ্ধা ছিল। তো 7.5 কোটি মানুষের মধ্যে 1,33,000-34,000 মানুষ হয়েছিল মূল স্বাধীনতা মুক্তির জন্য, তাদের একটা দেশ রক্ষার জন্য, দেশকে উদ্ধার করার জন্য উদ্দীপনা। আর বাকি যারা ছিল, হ্যাঁ ছিল, এখন দেখা গেছে যে 1 কোটিপতির ছেলে, সে তো যায় না যুদ্ধ করতে, সে এখানে রয়েছে। আবার অনেক কোটিপতির ছেলে গেছে, কিন্তু সহযোগিতা করছে। তবে এই দেশে সমস্ত জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করছে, বিদায়ী আমরা খুব তাড়াতাড়ি দেশকে স্বাধীন করতে পারছি। তবে যে জিনিসটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, যে দুঃখটা আমি আজও বলতে পারতাম, মানে মৃত্যুর আগ পর্যন্ত, যে আমরা খুব অল্প সময়ে দেশটা স্বাধীন করছি। অনেকে বলে, অনেক মুক্তিযোদ্ধা বলে, অনেক রাজনৈতিক নেতা বলে, অনেক বড় বড় নেতা বলে যে 9 মাসে আমরা দেশ স্বাধীন করছি। দেখেন, 9 মাসের স্বাধীন আর 9 বছরের স্বাধীন এক না। শেখ মুজিব, আমাদের বঙ্গবন্ধু একটা বলছে, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। রক্ত আমরা আরো দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এই 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, এটা কিন্তু বিশ্ব ইতিহাসে একটা বিরল ঘটনা। হ্যাঁ, এটা বিরল সময় একটা দেশকে স্বাধীন করা, একটা ভূখণ্ডকে আলাদা করা, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এটা ঠিক আছে, কিন্তু আপনার আপনি যেই পরিমাণ পাকিস্তানের সশস্ত্র বাহিনী ছিল, এদেরকে ভারতীয় সেনাবাহিনী যদি আমাদেরকে সহযোগিতা না করত, তাহলে হয়তো আমরা যদি নিজস্বভাবে নিজেদের উদ্যোগে, হ্যাঁ আমরা 1,33,000 ছিলাম, তখন থেকে কিছু কিছু সময় দেখা গেছে বিভিন্ন ফোর্সের মধ্যে লোক রিক্রুট করা আরম্ভ করছিল। আপনারা হয়তো 11টা সেক্টরের এখনো অনেক সেক্টর কমান্ডার জীবিত আছে, তাদেরকে জিজ্ঞেস করলে অনেক কিছু তথ্য পাবেন। আপনি কোন সেক্টরের আন্ডারে? আমি 2 নম্বর সেক্টরে। এটার প্রথম অবস্থাতে ছিল খালেদ মোশাররফ সাহেব, যে 75-এর একটা কুতে মারা গেছে। পরবর্তীতে ছিল মেজর হায়দার, সেই দীর্ঘ সময় লাস্ট পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত সেই 2 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে ছিল। সে ছিল একজন কমান্ডো। তো সে অনেক ছিল অমায়িক, এবং সে এত বেশি নারায়ণগঞ্জের ছেলেদের প্রতি সে মানে ছিল, তার ভালোবাসা ছিল। সে সামরিক বাহিনীতে থাকা অবস্থায় সে তখন ক্যাপ্টেন থেকে মেজর থেকে সে মৃত্যুর আগ পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল। তো লেফটেন্যান্ট কর্নেল থাকা অবস্থায়ও সে তার গাড়ি নিয়ে সে মাঝে মাঝে রাত্রে চলে আসতো এখানে। গিয়াসউদ্দিন বীর প্রতীক, যে নারায়ণগঞ্জের একমাত্র শহরের বীর প্রতীক উপাধি খেতাবপ্রাপ্ত বীর প্রতীক গিয়াসউদ্দিন আহমদের বাড়িতে, ওখানে গিয়াসউদ্দিন আহমদের বাড়িতে আসলে গিয়াস ভাই আমাদেরকে খবর দিত যে হায়দার সাহেব আইছে, হায়দার ভাই আইছে, আমরা ভাই বলতাম, মেজর হায়দার। আরেকটা বিষয় নিয়ে আমরা জানতে চাই যে আমরা তো জানি যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের গোড়াপত্তন হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে। জি জি। তো এই যে গোড়াপত্তন হয়ে যাওয়ার পর ওইটা রেস ধরেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা, আমার দেশ স্বাধীন করার সূচনা। তো এই যে 25-এর কালো রাত, যেটা বাঙালি জাতির জীবনে একটা কলঙ্কজনক অধ্যায়, এবং মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছিল সেই রাত থেকে। জি। তো সেই রাত সম্পর্কে আপনি বলুন। দেখুন, তখন তো আমি ওল্ড টেনের ছাত্র জীবনে আমি কোনো রাজনৈতিক কোনো দলের সাথে কোনো সম্পৃক্ত ছিলাম না।
আমি এগুলি থেকে একটু এড়াই চলতাম, যেহেতু আমার বাবা ছিল ব্যবসায়ী। আমি বড় মানে প্রথম অবস্থা থেকে আমি এই মানে এই রাজনীতিটাকে আমার খুব একটা মানে পছন্দ ছিল না। তো 1971 সনের 25শে মার্চের যে রাত্র, কালো রাত্র, এটা তো বাঙালির জীবনে একটা নিতান্তই মর্মান্তিক ঘটনা। আজকে যদি 25শে মার্চের এই মর্মান্তিক ঘটনা না ঘটতো, তাহলে হয়তো আজকে এই 1971 সনে 71 সনের 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীন হতো। বিজয় দিবস, স্বাধীনতা দিবস পেতাম না আমরা, পেতাম না। তবে বিজয় দিবস আর স্বাধীনতা দিবস ঠিকই পাইছি আমরা, কিন্তু আমার কিছু আক্ষেপ আমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। যেটা হচ্ছে, আমি পরিপূর্ণ যুদ্ধ করতে পারি নাই। একটা যুদ্ধের জন্য যা প্রয়োজন ছিল, যতদিন প্রয়োজন ছিল, আমি বেঁচে আছি, এটা আমার কাছে একটা অভিশাপ মনে হয়, আমার জন্য অভিশাপ। কেন অভিশাপ? আমি যদি আরো সময় দেশের জন্য দিতে পারতাম, আমি যদি মৃত্যুবরণ করতে পারতাম দেশের জন্য, তাহলে মনে করতাম যে আমি বোধহয় আমি সঠিক সিদ্ধান্তে আমার দেশের জন্য আমি কাজ করছি। কিন্তু আজকে বেঁচে আছি, এটা আল্লাহ হায়াত আর জীবন দেওয়ার মালিক, মৃত্যুর মালিক সেই নির্ধারণ করে রাখছে কবে। একটা জিনিস, যে আমি মুক্তিযুদ্ধের উপরে যখনই যে কোনো মুক্তিযোদ্ধা বা কোনো অসুবিধা বা কোনো ই হয় বা আমার অনেক কষ্ট লাগে। এই জন্য দেখুন, যখন পাকিস্তান আমলে আমরা স্বাধীনতার যুদ্ধে যাওয়ার আগে একটু ভালো চাইলের ভাত খাইতাম। যখন ক্যাম্পে গেছি তখন আতপ চাইলের ভাত, হ্যাঁ, তারপরে ট্রেনিং ক্যাম্পে এই আপনার মাছ আছে না, মাসকালাই, চোখলা সহকারে মাসকালাই, এগুলির ডাল দিয়া খাইছি। অনেক ছেলে রক্ত আমাশা হয়ে গেছে, রক্ত আমাশা মারা গেছে। হ্যাঁ, আল্লাহর রহমতে সুস্থ দেহে ছিলাম। অনেকে মারা গেছে, অনেকে বর্ডার ক্রস করতে গিয়ে, এখন তো এসে গিয়ে আমাদের চিটাং রোড বলে, তখন তো বলতো সিএমবি। এই সিএমবি ক্রস করতে গিয়ে দেখা গেছে যে হয়তো গাইডলাইন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে পাকিস্তানিরা অ্যাম্বুশ করে বসে আছে, এটা মুক্তিযোদ্ধারা জানতো না। যখনই যে রওনা করছে, তখনই ওদের উপরে ব্রাশ ফায়ার হয়েছে। এখানে দেখা গেছে শয়ে মুক্তিযোদ্ধা মারা গেছে, লাইন ধরে আইনে শোয়ায় রাখছে। হ্যাঁ, এখানে বকগুলি অনেকে যারা জীবিত আছে, এই বকগুলি ধান ক্ষেত দিয়া আসছে। ধান ক্ষেত তো আমরা এই ধানের এইগুলি ধান, সীমান্ত এলাকাটা এভাবে এগুলি রক্তাক্ত হয়ে গেছে। একদিন রাত্রে হঠাৎ করে মেলাগড়ের মধ্যে আমাকে একটা বাসি ফু দিল হায়দার সাহেব, মেজর হায়দার, যে সেক্টর কমান্ডার, যে তোমরা কারা কারা রক্ত দিবা, একসাথে জড়ো হও। আমি ক্যাম্প থেকে দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পরে আমি তার সাথে, তার একটা পিক আপ ভ্যান ছিল, পিক আপের মধ্যে সে উঠলো, তার ড্রাইভার উঠলো, সে উঠলো, আমি উঠলাম। আর তার পিক আপের পিছনে আর 27টা জন উঠলো। রক্ত দিতে হবে, উইন্ডেড হয়ে আইছে অনেক মুক্তিযোদ্ধা এবং কিছু আর সামরিক বাহিনীর বাংলাদেশি, বাঙালি আর কি, বেঙ্গল রেজিমেন্টের কিছু সৈনিক। তখন আমার হাঁপাতা একটা ছিল, ডিসেম্বর মাস, কি ঠান্ডা, শালবনের ভিতরে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, একটা হাঁপাতা, আমার একটা টার্কিশ বটল গ্রিন কালারের গেঞ্জি ছিল আর হাফ প্যান্ট ছিল। তখন তো হাফ প্যান্ট পরতাম, মানে হাফ প্যান্ট, সবাই হাফ প্যান্ট পরতাম। তখন আমি যখন তার সাথে বসা, তখন সেই তার জ্যাকেটটা খুললে আমাকে দিল, যে মহিউদ্দিন তুমি জ্যাকেটটা পরো, তোমার বোধ শীত করতেছে। আমি সেই কথা আজও বলতে পারবো না। আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মধ্যে সেই তার ওই জ্যাকেট পরা ছবিটা আছে। আমি জ্যাকেটের দিক যখন তাকাই, তখন আমার সেই কথাটা মনে পড়ে যে হায়দার ভাই তো আজকে জীবিত নাই, কিন্তু তার সেই জ্যাকেট আমি দেখি, অনেক কষ্ট হয়। আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠটুকু কতবের শোষণে। আচ্ছা, আরও একটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে
আমরা আরো একটি রাত, আরো একটি দিন অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক, বেদনাদায়ক, সেটি হচ্ছে 14ই ডিসেম্বর। সেই 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। এটা সম্পর্কে একটু আপনি বলবেন। দেখুন, আমরা তখন তো বয়সে অনেক অল্প। রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থানে যাদেরকে মারা হয়েছিল, আমার মনে হয় সেটা ছিল পূর্ব পরিকল্পিত, এবং এই দেশের যারা দোসর ছিল, যারা এই দেশে স্বাধীনতা চায় নাই, তাদের স্বার্থ হাসিল করার জন্য, যে তাদের একটা জিনিস, আপনি যে এই স্টুডিওটা করছেন, এটা খেলাম অনেক দিনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আস্তে 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 আপনি একটা জিনিস করে সব কিছু তিলে তিলে হয়েছে। তিলে তিলে হয়েছে। তো তাদেরও একটা ইয়ে ছিল, যদি দেশ স্বাধীন হয়ে যাইতেছে, আমরা যদি তাদেরকে মেরে ফেলি, তাহলে এই দেশে বুদ্ধি দেওয়ার মতো দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আবার আমরা কোনো না কোনোভাবে এখানে করতে পারবো, যেটার প্রতিফলন আপনারা পাইছেন 1975 সনের বিভিন্ন আগস্টে আমরা স্বাধীনতার পর থেকে গেলেন আপ টু 15ই আগস্টের আগ পর্যন্ত, এবং 15ই আগস্টের পর থেকে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত আপনি সামরিক বাহিনীতে অনেকগুলি উত্থান পতন হয়েছে, যেগুলি আমি এখানে বলবো না, কারণ হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন এগুলি নিয়ে হইতে পারে। তো উত্থান পতন হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীর অফিসার, তারা মৃত্যুবরণ করছে, মানে মৃত্যুবরণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন স্বার্থে, বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। শুধু তাই না, সাংবাদিক, নাট্যকার, বুদ্ধিজীবী, অধ্যাপক, ডাক্তার, এরকম অনেককে করছে। নাইলে তা না হলে আমরা তো কোনো কারো কাছ থেকে বেশি কিছু চাই নাই। আমাদের সে বঙ্গবন্ধু তো আমাদেরকে একটা কথা বলছিল যে আমাদের 2 মুঠা ভাত দরকার, একটু শান্তিতে থাকা দরকার, একটা দেশ দরকার। দেখেন, দেশ স্বাধীনতার পরে আপনারা হয়তো একটু খোঁজ নিলে জানতে পারবেন, অনেকের রাতারাতি উত্থান পতন ঘটে গেল। কিভাবে ঘটলো তারা, সেই ঘটাটা তো আপনারা যদি একটু খোঁজ নেন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে তারা রাতারাতি এইভাবে এত উঁচায় চলে গেল। কালকে একটা পেপারের মধ্যে দেখেন, আজকের পেপারের মধ্যে বীর প্রতীক গাজী, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী মহোদয়, সে একটা কথা বলছে যে 99% মুক্তিযোদ্ধা এখনো গরিবের হালে, তাদের চলে না, খাবার চলে না। তাহলে আমরা দেশ স্বাধীন করলাম, পতাকা বদলাইলাম, দেশের মানচিত্র বদলাইলাম, দেশের বাংলাদেশ শব্দ পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নাম বদলায়া পূর্ব বাংলাদেশ লিখলাম, তা আমরা কেন এই অবস্থাতে থাকব? 12,000 টাকা দেয় আমাদের ভাতা, আমি ভাতা বলবো না, ভাতাটা একটা নিতান্ত মানে শব্দ, সম্মানী, আমাদের রাষ্ট্রীয় সম্মানী, সব বলতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্মানী। কারণ হচ্ছে আমরা ভাতার জন্য তো যুদ্ধ করতে যাই নাই, আমরা তো মৃত্যুর জন্য যুদ্ধ করতে গেছি, আমাদের জীবনটা দিতে গেছি দেশের জন্য। তখন কি আমাদেরকে বলছিল যে তোমরা এত টাকা করে ভাতা পাবা, এত টাকা করে ভাতা পাবা, এত টাকা করে ভাতা পাবা? আর তাছাড়া আপনার দেশের সর্বোচ্চ সম্মানিত নাগরিক। হ্যাঁ, আমাদের শব্দটা লিখতে হবে, আমাদের বইয়ের উপরে লিখতে হবে রাষ্ট্রীয় সম্মানী। এই যে রাষ্ট্রীয় সম্মানী পাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর থেকে অনেক বেশি বলতে হয়। আমার এক বন্ধুর মেয়েকে আমি লেখাপড়া করাইতে আমার 2 বছরের সম্মানী টাকা দিয়ে দিচ্ছি, এবং চেক সিগনেচার করে দিয়ে দিচ্ছি যে তুমি টাকাটা নিয়ে তোমার মেয়েকে হরগঙ্গা কলেজে ও ডিগ্রি পাস করছে, মুন্সিগঞ্জ, তার বাড়ি গোপনগর। তো এখন কত হয়েছে, আপনারা স্বাধীনতার যে প্রশ্নগুলি আমাকে করছেন, আমরা স্বাধীনতা যুদ্ধের যেই স্বাদ, প্রকৃতভাবে যারা মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিতে উৎসর্গ ছিল, তারা, আমি মনে করব, তারা এক বাক্যে একটা স্বীকার করবে, তা আমরা ওই স্বাদটা পাই নাই। কেন পাই নাই? আমাদের এই স্বাধীনতা যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হতো, আপনি দেখেন, আপনার বাড়ির একটা জায়গা আপনি একদিনে মাপ দিয়ে গেলাম আপনি পাবেন না, 10টা বৈঠক করতে হবে, তারপরে আপনি আপনার জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করে পাবেন। তেমনিভাবে
আমাদের সময়ের অনেক অনেক বেশি প্রয়োজন ছিল। তাহলে আমরা সত্যিকার অর্থে একটা মুক্তিযোদ্ধা, তখন তো মনে করেন কোনো সামরিক বাহিনী, বিমান বাহিনী, কোনো কিছু বাহিনী না, তখন মুক্তিযোদ্ধা, সব বাহিনী মুক্তিযোদ্ধা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যদিও স্বাধীনতার 50 বছর আমরা পদার্পণ করছি, 50 বছরে, তো এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়েছে জি। বিভিন্নভাবে। জি। কিন্তু সেই সময়, যুদ্ধকালীন সময়ে যে মিত্র বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, আমাদের সেরকম এবিলিটি ছিল না তখন। তো এই সম্পর্কে একটু বলেন, কারা মিত্র বাহিনী ছিল এবং কারা আমাদেরকে সহযোগিতা করেছিল সেই সময়? তখন মিত্র বাহিনী বলতে তো আমরা ভারতে যেহেতু আশ্রয় নিয়েছি, আমাদের ভারতে ট্রেনিং হয়েছে, ভারতের দেখেন আমাদের ট্রেনিংয়ের মধ্যে গেলে দুইটা ভাগ ছিল। একটা ছিল ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা ট্রেনিং, সেটা ছিল FF। আর সরাসরি ভারতীয় সেনাবাহিনীর আন্ডারে একটা ট্রেনিং আছিল কিছু অংশ, যাদের সংখ্যাটা খুব অল্প, তারা ছিল BLF, বাংলাদেশ লিবারেশন ফোর্স, মুজিব বাহিনী। আর আমরা ছিলাম FF, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার। তো আমাদের দেখলাম তখনই একটা ডিভাইডেশন ছিল। হ্যাঁ, তো এই ডিভাইডেশনটা কেন ছিল, বয়স অল্প তো বুঝতে পারি নাই। পরবর্তীতে হয়তো যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, দেশ স্বাধীন হয়েছে, বুঝছি, বা ওই যুদ্ধ অবস্থায় বুঝতে পারছি কিছু কিছু রাজনৈতিক, যেমন মনে করেন আমরা যখন ট্রেনিং ক্যাম্পে পালাটানাতে ট্রেনিং দিতেছি, একদিন বিকালবেলা ট্রেনিংয়ের অবসর সময় এই রব ভাই, আসম আব্দুর রব, আর হয়েছে গিয়া নূরে আলম সিদ্দিকী, দুইজন আমাদের ক্যাম্পে গেল। ওইখানে একটা তারা একটা ছোট স্টেজের মতো করলো, আমাদেরকে বক্তব্য রাখলো আমাদের উদ্দেশ্যে। তো বক্তব্যতে তাদের দুজনের যে দুজনের বক্তব্যতে দেখলাম কিছুটা কেমন যাচ্ছে সামঞ্জস্যহীন, অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। মানে সেটা অনেকে বুঝতে পারছে, যারা একটু ভিতরে মানে এটার করছে, তারাই জিনিসটাকে একটু বুঝতে পারছে। তখনই আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমাদের ভিতরে বোধহয় কোনো একটা দ্বন্দ্ব চলতেছে। হ্যাঁ, যেটা আপনি স্বাধীনতার পরপরই রব্বাই জাসদের সৃষ্টি দেখতে পাচ্ছেন না। তো তখন এই সৃষ্টিটা গেলে স্বাধীনতার পরে না, বিষয়টা হচ্ছে যে তাদের বয়স এবং আপনার বয়সের ব্যবধান অনেক ছিল, অনেক ছিল। আপনারা তাদের অর্থটা বুঝতে অনেক কষ্ট হয়েছে। এদিকে দেশ স্বাধীন হয়ে গেছে, পরবর্তীতে দেখলাম বিভিন্নভাবে এই হয়েছে। তবে একটা জিনিস সত্য, যে আপনি যে জিনিসটা জিজ্ঞেস করছেন আমাকে, যে মিত্রবাহিনী, হ্যাঁ, মিত্রবাহিনী, ভারতীয় সেনাবাহিনী আমাদের মিত্রবাহিনী, এরা আমাদেরকে সহযোগিতা করছে। তবে আমাদের একটা জিনিস ছিল, আমাদের আপনারা তো জানেন যে বাঙালিরা 1965 সনের স্বাধীনতা এই 65 সনের যুদ্ধে অনেক বীরত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমাদের যারা বিভিন্ন সেক্টরের সামরিক বাহিনীর অফিসার ছিল, আমার মনে হয় তাদের একটা সুদূর পরিকল্পনা ছিল যে আমরাই, যেহেতু তারা 2500 মাইল দূর থেকে আমাদের এখানে 93,000 পাকিস্তানি, আমরা 25 জন 50 জন করে মারতে একদিন আমরা ঠিকই দেশকে আমরা মুক্ত করব। কিন্তু সেই সময়টা তাদের যে পরিকল্পনাটা, তাদের একটা পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। ওই সুদূর প্রসারীটা পরিকল্পনা যদি হইতো, তাহলে হয়তো আমি মহিউদ্দিন এখানে এসে আপনাদের সামনে এই টিভিতে উপস্থাপন দিতে পারতাম না। কেন দিতে পারতাম না? হয়তো আমি বেঁচেও থাকতাম না, যদি ওই সময়টা 9 বছর হতো তাদের পরিকল্পনা অনুযায়ী। কিন্তু কোনো না কোনোভাবে যেহেতু তখন একটা রাষ্ট্রীয় বাংলাদেশ সরকার গঠন হয়েছে, সরকারের মতামত তো সবাইকেই পালন করতে হবে, ওই অর্থেই আমরা ভারতীয় যে সেনাবাহিনী বা ভারতীয় মিত্র বাহিনী আমাদেরকে খুব তাড়াতাড়ি করছে আর সহযোগিতা করছে। আর সবচেয়ে বড় কথা কি,
ভারতের উপরে যেই শরণার্থীদের একটা চাপ ছিল, এই চাপটা ভারতের মতো দেশের পক্ষে ওই সময় মানে দীর্ঘদিন করাটা, হ্যাঁ, একটা মানে বার্ডেন হয়ে যাচ্ছিল। আর মূলত তাদের সহযোগিতাই সম্ভব হয়েছে 9 মাসে। হ্যাঁ, তাদের সহযোগিতায় দেশটা দ্রুত স্বাধীন করা। দ্রুত স্বাধীন করা। হয়তো আরো সময় লাগতো হ্যাঁ, স্বাধীনতা পেতে। স্বাধীনতা একবার স্বাধীনতা যেই সব মুখ দিয়া বের হবে, ওই দেশ স্বাধীন হবে 100 বছর 1000 বছর পরেও। আমাদের এই যে ফিলিস্তিনকে অনেক সময় লেগেছে, হ্যাঁ, লাগবে, হ্যাঁ। কিন্তু আমাদের দেশ হ্যাঁ, মাত্র 9 মাস। 9 মাস। এটাও মিত্র বাহিনী এবং ভারতের সহযোগিতা প্লাস আমাদের দেশের মানুষের যে স্পিরিটটা ছিল মনের মধ্যে, সেই স্পিরিটটাই মূলত কাজ করেছে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। জি, আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেদিন প্রথম যুদ্ধে গেলেন, সেই দিন মানে কিসের টানে বা কিসের উদ্দীপনা নিয়ে যখন মাঠে গেলেন বা যুদ্ধক্ষেত্রে গেলেন, প্রথম আপনার বাক্যটা কি ছিল? ঠিক যেদিন আমি যুদ্ধক্ষেত্রে গেলাম, এর একদিন আগে আমরা ভারত থেকে বাংলাদেশে ঢুকছি, সেটা হচ্ছে অলিপুরে আমরা অবস্থান করতেছি। ঠিক দুপুরে আমরা খাওয়ার জন্য বসছি, এর মধ্যে হঠাৎ করে খবর আসলো যে পাকিস্তানিরা সিএমবি রোড দিয়া অলিপুর এই মদনপুর চৌরাস্তার এখানে অবস্থান নিতেছে। তখন আমরা খাওয়া তো আর আমাদের সম্ভব হলো না, মানে মাত্র ভাত দিছে, তরকারি দেয় নাই। এগুলি ফালাইতেই আমরা গেলাম, গিয়া পজিশন নিলাম। পজিশনে আমার সাথে ছিল ব্রিটিশ SMG, আমার সাথে ছিল আমাদের সাবেক ডেপুটি নারায়ণগঞ্জের জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, আরও অন্য যারা ছিল, যারা প্রায় 100 মুক্তিযোদ্ধা, 100-র মতো। তো আমরা দুইজন একসাথে পজিশন নিলাম। পজিশন নেওয়ার পরে আমরা ফায়ার শুরু করলাম। ফায়ার শুরু করার পরে এক সময় 1-2 ঘন্টার মতো আমরা যুদ্ধ করলাম। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল যে ওই যে মদনপুর যে চৌরাস্তাটা আছে, চৌরাস্তার এখান থেকে আস্তে আস্তে পাকিস্তানি এবং ওই পাকিস্তানি বর্ডার রেঞ্জার যাদেরকে বলতো, হ্যাঁ, তারা আস্তে আস্তে পিছনের দিকে হটতেছে। পিছনের দিকে যখন হটতেছে, তখন আমরা যেই পরিমাণ হটার পরে আমাদের একটা অস্ত্রের বা গুলির একটা রেঞ্জ আছে, যে এত রেঞ্জের পরে আমরা মারা যাব, এত রেঞ্জের পরে আমাদের উইন্ডেড হব। হ্যাঁ, তো ওই পরিমাণ রেঞ্জে যখন গেছে, তখন আমরা সবাই একসাথে উঠে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, 100 লোকের জয় বাংলা, হ্যাঁ, আওয়াজ, এবং সাথে অনেক পিছনে গ্রামবাসী ছিল, তাদেরও একসাথে আওয়াজ জয় বাংলা। তখন এইভাবেই ওদিনকার প্রথম, মানে আপনারা সম্মুখ যুদ্ধে যখন অবতীর্ণ হতেন এবং অপারেশন যখন সাকসেসফুল হয়ে যেত, তখন আমরা আনন্দের সাথে একটাই বলতাম যে জয় বাংলা। আমাদের এটাই ছিল জয় বাংলা, ওইটাই আমাদের স্লোগান, বাঙালি জাতির স্লোগান। জি, ওটা বাঙালি জাতির স্লোগান। আরো একটা বিষয়, আমরা আসলে একেবারে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আসলে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন আপনার মতো বয়স ছিল যখন মুক্তিযুদ্ধে, আপনি 15 বছর, এখন যারা 15 বা 20 বছর বা 25 বছরে, তারা যুদ্ধ দেখেনি, যুদ্ধের ইতিহাস শুনেছে, যুদ্ধের বিভিন্ন ডকুমেন্টারি তারা দেখেছে, বাট তাদের মধ্যে এই যুদ্ধের, আমাদের স্বাধীনতার যে চেতনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্পিরিট আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাদের প্রতিটি রক্ত বিন্দুর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে, এটাকে কিভাবে জাগ্রত করা যায় সেই উদ্দেশ্যে বলুন। আমি প্রথমত একটা কথা বলবো, অনেক লেখক অনেক বিভিন্নভাবে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে কিছু বই, কিছু ডকুমেন্টারি বার করছে, হ্যাঁ, তারা বিভিন্ন ইয়ের মধ্যে এগুলি উপস্থাপন করে। তো আসলে আমি আগামী দিনের প্রজন্মকে এটুকু বলবো যে আপনারা 11টা সেক্টরের 11টা সেক্টর কমান্ডারের যে সব বইগুলি বার করছে, তারপর জেনারেল ওসমান গনি, খালেদ মোশাররফ, মেজর হায়দার, হ্যাঁ, তারপরে আরও অন্য যারা সামরিক বাহিনীর অফিসার আছে, যারা সেক্টর কমান্ডার ছিল, তাদের বইগুলি আপনারা পড়েন, এবং এই পড়ার মধ্যে আপনারা পাবেন সত্যিকারের স্বাধীনতা যুদ্ধের সত্যিকারের ইতিহাস। আপনারা যদি সত্যিকারের ইতিহাস না পড়েন, বিভিন্ন মানুষের পড়া বই পড়েন, কারণ সে মানুষ ব্যবসার জন্য এখন অনেক কিছু করে, নিজের জীবনও দিয়ে দেয় ব্যবসার জন্য,
তো আপনারা ওইগুলিতে যাবেন না, আপনারা আগামী প্রজন্মকে কিছু দেওয়ার জন্য সত্যিকার অর্থের যেসব বইগুলি আছে ওই বইগুলিকে কানেকশন করে আপনারা পড়েন এবং সত্যিকার মুক্তিযোদ্ধা কারা তাদের সাথে আলাপ আলোচনা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুক্তির জন্য যারা যুদ্ধ করছে তারাই সত্যিকার মুক্তিযোদ্ধা। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি, দেখেন 1 লাখ আমরা এই 50 বছর তো অনেক মুক্তিযোদ্ধা মারা গেছি, যে প্রশ্নটা আপনি আমাকে করেন নাই। 50 বছরে দীর্ঘ সময়ে আমরা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছি না? মুক্তিযুদ্ধ তো বাড়বে, কিন্তু প্রতিটা গভর্নমেন্ট যখনই ক্ষমতায় আসছে, এটা ভুল করবেন না কেলেন, প্রতিটা গভর্নমেন্ট যখনই ক্ষমতায় আসছে তখনই দেখা গেছে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ গভর্নমেন্ট করছে, এরশাদ গভর্নমেন্ট করছে, বিএনপি গভর্নমেন্ট করছে, যেই গভর্নমেন্ট আসছে সেই মুক্তিযোদ্ধাদের নতুন করে মুক্তিযোদ্ধা বানাইছে। তো এখন আমি মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করছি, আরেকজন ভুয়া মুক্তিযুদ্ধ আমি জানতাছি ভুয়া, তার সাথে আমার চেয়ারে বসতে হয়, আমার দুঃখ লাগে না? তা আপনারা টিভিকে প্রচার করবেন ভুয়া মুক্তিযোদ্ধা যারা, যেমন আমি নানুজির কথাই বলি, আমার এলাকার কথাই বলি। আমরা মানে সেদিকে যেতে চাই না, না আপনি যেতে চান না, যেতে চান না, আপনাদেরকে এটা বলতে হবে। আপনারা যদি এটা না বলেন তাহলে তো এটা এই সময় আমার যেহেতু না, আমি তো কারো গোলাম না, আমি তো কারো গোলামি করি না, আমি কোনো শেখ হাসিনা আওয়ামী লীগের গোলামি করি না, বিএনপির গোলামি করি না, এরশাদের গোলামি করি না, আমি আমার নিজের এতে চলি। আমি কাজেই আমি কারো হই না। আমার নারায়ণগঞ্জ শহরের মধ্যে দেখা যায় আমার পাশাপাশি এলাকাতে ভুয়া মুক্তিযোদ্ধার 3 জন, একজন হয়েছে গিয়া অ্যাডভোকেট আসাদুজ্জামান, হ্যাঁ ভুয়া মুক্তিযোদ্ধা, একজন হয়েছে গিয়া মাইনুদ্দিন যাকে বলে মাইনুদ্দিন বাবুল, আমার পাশাপাশি 2 বাড়ি পরে। তারা কিভাবে হইল? এগুলি যদি আপনারা তুলে না ধরেন, আমার মুখের থেকে যদি এই নারায়ণগঞ্জের জনগণ না জানে তাহলে কীভাবে হইল? তারপরে একজন 1 নম্বর বাবুরেলের খবিরুদ্দিন খবির আহমেদ খবু, সে একজন রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, এই তো বহু মুক্তিযোদ্ধা। এরা কিভাবে মুক্তিযুদ্ধ হইল? কাদের প্ররোচনা হইল? কাদের শক্তিতে হইল? কাদেরকে অর্থ দিয়ে মুক্তিযুদ্ধের নাম আসলো? যদি তারা যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে আমাদের মুক্তিযুদ্ধ না কইরা আমার এক কাজ করেন, আমার সার্টিফিকেটগুলি আমার কাগজগুলি কইরা ওই রাস্তার মধ্যে জ্বালাই দিয়ে এরপরে কোন আমার রাজাকার বানায় আমার ছবি লাগায় একটা ছবি তুলে দেন। আমি নিজের ওইভাবে প্রচার করতে চাই, যেহেতু আমি ভুয়া যে তার আমি 1000 বার বলবো যে সে অপরাধীর বিচার হোক। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এক কথায় নতুন প্রজন্মের জন্য বলুন কিছু, এক কথায়। নতুন প্রজন্মকে আমি একটাই কথা বলবো, আপনারা সঠিক ইতিহাস জানবেন। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদের কাছ থেকে সঠিক ইতিহাস জানবেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক ইতিহাস পাবেন না, কারণ হচ্ছে তারা আপনাদেরকে সঠিক ইতিহাস দিতে পারবে না। তারা তো ভুয়া, তারা কিভাবে সঠিক ইতিহাস দিবে? এই জন্য আপনাদের বলি, আপনারা আপনাদের সন্তানদের মানে আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারা সঠিক মুক্তিযোদ্ধাদের কাছে সঠিক ইতিহাস জানেন। ভালো ভালো মুক্তিযুদ্ধের বই আছে, রণাঙ্গনের বই আছে, এগুলি পড়েন, আপনারা সঠিকভাবে জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, যে আপনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আপনার প্রয়োজনীয় সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই মুক্তির কথা অনুষ্ঠানের সময় দিয়েছেন। সেই জন্য আপনাকে আমাদের এনএন টিভির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পক্ষ থেকে এনএন টিভিকে ধন্যবাদ এবং অন্যান্য কলাকুশলী যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ। এনএন টিভির সমস্ত দর্শক যারা আছেন বাংলাদেশে, সবাইকে আমার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্যে। আপনারা সবসময় এনএন টিভির পাশে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবেন, এবং আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে এই বিজয়ের মাসে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।